প্রথমেই বললো যে স্যার আপনি তো নিজে মুক্তিযোদ্ধা, আপনাদের যে 30% কোটা এটা তো পূরণ হয় না। হ্যাঁ আমিও তাই জানি, আমাদের তো পূরণ হয় না, কারণ আমাদের তো ছেলে মেয়ে বয়স পার হয়ে গেছে। তখন সে বলল, মসজিদে বসে বলল, কিন্তু স্যার এটা পূরণ করানো হয়। কি বিস্ময়ের বিষয়, আমাদের নামে 30% কোটা করা হচ্ছে, কাদেরকে দিয়ে পূরণ করা হয়? কারা তারা? ছাত্রলীগ, যুবলীগ, তাদেরকে দিয়ে পূরণ করা হলো। এই জন্য 30% কোটার উপরে আওয়ামী লীগ সরকারের এত জিদ, শত শত গুলি করে দিল। আমাদের নামে তোমরা এটা এনজয় করো। সেটা করতে গিয়ে তোমরা আবু সাইদ বুক চিতায় দাঁড়িয়ে আছে রংপুরে, তার বুকে একটা গুলি করলে, দুটো গুলি করলে, তিনটে গুলি করলে, চারটে গুলি করলে। 24-এর নির্বাচন হওয়ার পর চেঞ্জ টিভিতে সাক্ষাৎকারে আপনি বলেছিলেন এই গভর্নমেন্ট তৃতীয়বারের মতো আবার সরকার গঠন করলো, এরা আগামী 6 মাসও টিকবে না। আমি তাই বলেছিলাম। এই যে এটা কোন ভিত্তিতে বলেছিলেন যদি পরিষ্কার করতেন। দেখেন, আমি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা সংগঠনের চালাই, এই সে 80 সাল থেকে আমি সেক্রেটারি, বর্তমানে এটার প্রেসিডেন্ট। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে 81 সালে আসছিল 17 মে, আমি তার বঙ্গভবন থেকে তার সাথে সর্বত্র সহযোগিতা করেছি, গোপন প্রকাশে সহযোগিতা করেছি। এবং তার আমার মধ্যে কোড নেম ছিল, আমরা কোড নেমে কথা বলতাম, গোপন আদান প্রদান করতাম। 96 সালে ক্ষমতা আসছিল, আমি বুঝলাম মাহবুবের হাত ধরেই সে ক্ষমতা আসছিল। আমাদের কাছে প্রমাণ আছে, প্রমাণ দেখাতে পারি। সে সময় স্টেট ডিপার্টমেন্ট থেকে আমি এইটা নিয়ে আসছিলাম, স্টেট ডিপার্টমেন্টের থেকে সাহায্য আমি নিয়ে আসছিলাম। প্রেসিডেন্ট ক্লিন্টনের প্রেস সেক্রেটারি মাইক ম্যাকারি স্টেট ডিপার্টমেন্ট থেকে এইটা পাঠিয়েছিল 9 ডাইরেক্টিভস। এই ডাইরেক্টিভস শেখ হাসিনা ঘোষণা করায় এবং যে গভর্নমেন্ট পড়ে গেছিল, এবং আমেরিকাকে আমরা তার পক্ষে নিয়ে রেখেছিলাম। কিন্তু সে তারপর থেকে যতগুলো 96 প্রধানমন্ত্রী হলো, তারপরে 111 আর্মির সাথে সে গোপন চুক্তি করলো। বেগম জিয়া করলো না, সে করলো, আর্মির সাথে গোপন ডিল করে আর্মির সাহায্যে সে ক্ষমতা আসলো। এসে বেগম জিয়া ক্ষমতা আসতে পারলো না, সেই কারণে মঈন মাসুদকে সে ছাড় দিল। মাসুদকে সে এখনও এমপি করে রেখেছিল, আর মঈনকে পার্মানেন্ট প্রেসিডেন্ট করবে আমেরিকা বলে আশ্বাস দিয়েছিল। মঈন সে অনুযায়ী আমেরিকা চলে গেছিল, কিন্তু সে পর্যন্ত সে করতে পারেনি। তো এইরকম করে শেখ হাসিনা এই আর্মির সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে, জালিয়াতি করে, রাতের পর দিনে করে, দিনের পর রাতে করে এইরকম বারবার সে এই পর্যন্ত নির্বাচনে জয়লাভ করছিল। এবং আমি বুঝতে পারছিলাম, আমি তো নবী না যে আমি কেন বুঝতে পারবো। আমি 2014 সালে নাকি 16 সালে জার্মানির চ্যান্সেলর ভারত আসছিল, মনে পড়ে কোন সালে যেন। তো সেই সময় আমি ভারতে গেছিলাম। তো ভারতের যে প্রিন্সিপাল সেক্রেটারি, সে আমাকে বলল যে জানো এই যে চ্যান্সেলর, জার্মানির চ্যান্সেলর ভদ্রমহিলা, সে যে আসছিল, তারপর সে চলে গেছে। তার চিফ সেক্রেটারি ভারতের মুখ্য সচিবকে বলেছে যে তোমরা লার্জেস্ট ডেমোক্রেটিক কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, তো তোমরা বাংলাদেশে একটা গভর্নমেন্ট রাখছো উইদাউট ভোট, আনলফুল, ইলিগাল, আনকনস্টিটিউশনাল, এরকম একটা গভর্নমেন্ট রাখছো। তো তার সাথে আমাদের ইন্টারন্যাশনাল সেমিনারে ছবি তুলতে হয়, হ্যান্ডশেক করতে হয়। তো এটা তো আমরা উই ফিল সেম। তখন আমি বুঝতে পারছিলাম যে হাসিনার ইন্টারন্যাশনাল সাপোর্ট ইমেজ কমে যাচ্ছে। এবং সে যখন লাস্ট টাইমে ইলেকশনে জয়লাভ করলো, আমি ক্লিয়ার দেখতে পেলাম সারা বাংলাদেশ ব্যাপী প্রায় 3 থেকে 5% বেশি ভোট হয় না। তো সেই জন্য তোমাদের ইন্টারভিউতে আমি বলেছিলাম যে সে হার্ডলি 6 মাস টিকবে, তার ভিড় টিকবে না। তাই দেখো প্রমাণিত হয়েছে। আমি এ প্রসঙ্গে আর একটা কথা বলতে চাই। সে যে বারবার জাল ভোট করছিল এবং ইলিগাল ভোট করছিল, ভোটবিহীনভাবে সে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করছিল, এটা কিন্তু পৃথিবীর যারা সর্বশ্রেষ্ঠ জাতি তারা কিন্তু মানে নাই, তারা কিন্তু এটা গ্রহণ করে নাই। শুধু ভারত
তাদের স্বার্থে শেখ হাসিনার এরকম অবৈধ নির্বাচনগুলোকে বৈধ বলে চালাচ্ছিল, কিন্তু দেশবাসীও তো মানে নেই। আমরা মুক্তিযোদ্ধারা আমরা যখন বিভিন্ন জেলায় গেছি, ইয়াং ভোটার্স তারা বলছে আমাদের বয়সকালে এই 3-4 বার ভোট দেবার বয়স হলো, তারা ভোট দিতে পারলাম না, আপনারা মুক্তিযোদ্ধা এভাবে ভোটারবিহীন গভর্নমেন্টকে কেন রাখছেন? সেই জন্য আমরা সুনিশ্চিত ছিলাম যে এই গভর্নমেন্ট বেশি দিন টিকবে না এবং পড়ে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম সচিবদের মধ্যে অসন্তোষ, জেনারেলদের মধ্যে অসন্তোষ, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ, এবং এরা আমাদের সিভিল সার্ভিসের মধ্যে অসন্তোষ কেননা যারা সিভিল সার্ভেন্ট তারা তো সারা জীবন ফার্স্ট সেকেন্ড হয়ে আসছে থ্রু দেয়ার মেরিট। তো তারা দেখতে চায় গভর্নমেন্ট শ্যাল হ্যাভ টু রান দি গভর্নমেন্ট লিগালি, কনস্টিটিউশনালি, লফুলি। তারা দেখছে এটা ইলিগাল গভর্নমেন্ট চলতেছে, আনলফুল গভর্নমেন্ট চলতেছে, তো তারা এটা মেনেও নেয় নাই। তো এই জন্যে শেষ পর্যন্ত এই যে ছাত্ররা যে দাবি তুলেছিল, ছাত্রদের যে দাবি কোটা, এ বিষয়ে আজকে তোমাকে আমি তোমাকে একটা গোপন জিনিস বলছি, প্রথমবারের মতো এই কথা তুমি কোথা থেকে শুনতে পাবা না, কেউ বলবে না, আমি বলতে পারবো। কেন আমি বলতে পারবো? কারণ আমি সেটা আগে এক্সপ্লেন করি। আমি যুদ্ধের সময় 8 নম্বর সেক্টরের চাচায় আমি মৃতদেহের মধ্যে পড়েছিলাম। পাকিস্তানে ধরে মেরে আমাকে ওখানে মৃতদেহের মধ্যে ফেলে রেখেছিল, এবং সেখানে তখন সাডেনলি ইন্ডিয়ান আর্টিলারি শেল শুরু হয়ে যায়, তখন ওরা দুর্দার করে পালিয়ে যায়। সেখানে আগুয়ান বেঙ্গল রেজিমেন্টের ক্যাপ্টেন নাজমুল হুদা আমার ওই ডেড বডির মধ্যে আমার এবং আমার আরেকজনের নারী চলতে দেখে আমাদের উদ্ধার করে ইন্ডিয়ান ফিল্ড হসপিটাল দেয় বলে আমরা বেঁচে আছি। আল্লাহর অশেষ রহমতে কুদরতে আমরা বেঁচে আছি। তাজউদ্দিন স্যার লিখে গেছে ক্যাপ্টেন নাজমুল হুদা এবং মোহাম্মদ মুসার অবদান, মুক্তিযুদ্ধের অবদান বাংলাদেশের মাটিতে চিরকাল লেখা হবে, তাদের ঋণ কোনোদিন পরিশোধ হবে না। এবং আমরা আল্লাহর অশেষ কুদরতে বেঁচে আসছি, বেঁচে থাকার কথা ছিল না। সুতরাং আমি তোমাকে সে আল্লাহর নাম নিয়ে আর সত্য কথা বলছি, যেটা বাংলাদেশের কেউ তোমাকে বলবে না, আর কারোর কাছে শুনতে পাবা না। 14 সালে আমাকে পিএসসি চেয়ারম্যান হবার জন্য নক করা হয়েছিল। তো ব্রিটিশ ট্রেন্ড অফিসার আমাদেরকে বলা হয় যখন কোথাও পোস্টিং হবে আগাম থেকে, আর বা তুমি সে জায়গায় গিয়ে তুমি উড বি এবল টু কন্ট্রিবিউট অর নট। তো সেই জন্য আমি গেলাম পিএসসিতে, যে শুনলাম 30 লাখ 50 লাখ দিয়ে বিশেষ হয়। আর চেয়ারম্যানের পিএ একজন দাঁড়িয়েলো ভদ্রলোক মসজিদে নামাজ পড়ে, তাই আমিও গেলাম নামাজ পড়ে। তো তাকে আমি বললাম যে আমার বাবা কিন্তু একজন ইমাম এবং হেডমাস্টার, তো আপনি বলেন তো যেখানে আমি এখানে চেয়ারম্যান হিসেবে যদি কোনো ভালো মানুষ আসে তো ভালো হবে। তো আমাকে বলছে স্যার আপনি আসলে তো ভালো হবে, আপনার বাবা ইমাম। তা আমি বললাম যে এখানে গলত কী প্রথমেই সে বলল এটা তোমাকে বলছি শুনে রাখো। এটা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সে সময় মেসেজ দিয়েছিলাম তার মোবাইলে। প্রথমেই বললো যে স্যার আপনি তো নিজে মুক্তিযোদ্ধা, আপনাদের যে 30% কোটা এটা তো পূরণ হয় না। হ্যাঁ আমিও তাই জানি, আমাদের তো পূরণ হয় না, কেন আমাদের তো ছেলে মেয়ে বয়স পার হয়ে গেছে। তখন সে বলল, মসজিদে বসে বলল, কিন্তু স্যার এটা পূরণ করানো হয়। কি বিস্ময়ের বিষয়, আমাদের নামে 30% কোটা করা হচ্ছে, আমাদের পরিবারের সন্তানরা ওখানে হচ্ছে না বলে আমাদের 2% বা 3% হয় এরকম মোটামুটি বললো, কিন্তু অন্যগুলো পূরণ করানো হয়। কাদের কিন্তু পূরণ করানো হয়, কারা তারা? ডালেটের ডাফার্স, ছাত্রলীগ যুবলীগ, ডালেটের ডাফার্স, তাদেরকে দিয়ে পূরণ করা হলো। এই জন্য 30% কোটার উপরে আওয়ামী লীগ সরকারের এত জিদ শত শত গুলি করে দিল। আরে শত শত মুক্তিযোদ্ধারা, আরে আমি তো মুক্তিযোদ্ধা অফিসারের প্রেসিডেন্ট, আমি তো বলছি যে পূরণ আমাদের ওরকম হয় না, ছেলে মেয়ে এরকম নাই যে 2-3% বেশি ওখানে পূরণ করার সামর্থ্য নাই, আসে না। ভাইগুলো তোমাদের ডাল হেডের ডাফার্স, 3rd ডিভিশন
জাতীয় জনগণ শেখ হাসিনা মাটি 3rd ডিভিশন, ইন্টারমিডিয়েট 3rd ডিভিশন, বিএফএল। তো সব 3rd ডিভিশন আমাদের নামে তোমরা এটা এনজয় করো, এবং সেটা করতে গিয়ে তোমরা আবু সাইদ বুক চিতায় দাঁড়িয়ে আছে রংপুরে, তার বুকে 1টা গুলি করলে, 2টো গুলি করলে, 3টে গুলি করলে, 4টে গুলি করলে। গুলি করার তো কোনো ক্ষমতাই নাই। আমি ওখানে ম্যাজিস্ট্রেট, আমি রংপুরে মুক্তিযোদ্ধাদের খবর নিয়েছি, অন্য ম্যাজিস্ট্রেট ছিল না। পুলিশের কাছে বন্দুক রাইফেল থাকবে, কিন্তু গুলি করার পারমিশন তার থাকবে না। ম্যাজিস্ট্রেটের কাছে থাকবে, সে পারবে না। ম্যাজিস্ট্রেট থাকবে, ম্যাজিস্ট্রেট পারমিশন দেবে, তখন গুলি করতে পারবা। ম্যাজিস্ট্রেট তো কেউ ছিলই না ওখানে, ম্যাজিস্ট্রেট পারমিশনও চাও নাই। এইভাবে শত শত গণহত্যা হয়ে গেছে। আর আন্তর্জাতিক আদালতে বিচার হবে, শেখ হাসিনার হবে, কামালের হবে, হ্যাঁ, তারপরে আইজির হবে, ডিআইজির হবে, কমিশনার হবে, সালমান এফ রহমানের হবে, সকলের হবে। ইউ বি পেড বাই দ্য সেম কয়েন। সক্রেটিস লিখে রেখে গেছে, বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, ইউ উইল বি পেড বাই দি সেম কয়েন। তুমি যদি একটা গুলি করো, আরেকটা গুলি তোমার বুকে এসে লাগবে।